হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু রমন সায়েন্স একাডেমি। তোমরা প্রত্যেকেই জানো আমাদের ইতিমধ্যে দুদিন আগে আমরা ইন্ট্রোডাকশন ভিডিও লঞ্চ করেছি। আমরা একটা সায়েন্সি উপরে বেস্ড করে একটা নতুন চ্যানেল আমরা গ্রো করেছি। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করে যাও, কেন আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সায়েন্স সাবজেক্টগুলোকে এখানে আলোচনা করব এবং আমরা আগের দিন কোর্স কি কি আমরা পড়াবো সেটা কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে দেওয়া আছে। তোমরা প্রত্যেকেই ভিডিওটাকে ভিজিট করো, দিলে তোমরা বুঝতে পারবে। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি তোমরা, আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু লিংকটা দিয়ে রাখবো, কেমন? তোমরা প্রত্যেকেই দেখো, দিলে তোমরা এই চ্যানেলটা কেন আমরা খুললাম, কি ব্যাপার, সমস্ত আমরা কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। তোমরা অতি অবশ্যই ওই ভিডিওটাকে ভিজিট করবে, ঠিক আছে? আমি হচ্ছি তোমাদের সত্যব্রত স্যার, আমি তোমাদেরকে ফিজিক্স গাইড করব। তো আমাদের বর্তমান আমরা 11, 12, 9, 10 মানে নিট যেইটাকে নিয়ে খুব বেশি আলোচনা করব। এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আসবে, জেএন পাস আসবে, ঠিক আছে? প্রত্যেকটা তোমাদের সায়েন্সের উপরে যতটা কম্পিটিটিভ এক্সামের কোর্স থাকে সবকটাই আমরা কিন্তু তোমাদেরকে গাইড করব। তোমরা এই চ্যানেলে পড়বে কেন, কারণটা কি? টোটাল তোমাদের সায়েন্স সাবজেক্টগুলোকে আমরা এই চ্যানেলেই কভার করব এবং আমরা তিনজনই যথেষ্ট এক্সপিরিয়েন্স। তো আমাদের প্রেজেন্টেশনই তোমরা বুঝতে পারবে হয়তো কতটা এক্সপিরিয়েন্স। তোমাদের যদি ভালো লাগে অবভিয়াসলি মানে সেটা তো আমাদের সবথেকে বড় পাওয়া। তো আমরা চাইবো এই চ্যানেলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে। যেমন আমরা চাইবো আমাদের যত সময় লাগবে লাগুক, একটা পার্টকে যদি আমাদের ভিডিও করতে হয় বা একটা টপিককে নিয়ে যদি দুটো ভিডিও করতে হয় তাও আমরা করব, কিন্তু আমরা এখানে ধীরে ধীরে সায়েন্সটাকে বুঝাবো। সায়েন্স যদি তুমি ভালো করে না বোঝো তাহলে কিন্তু তোমার কম্প্যাক্টনেস আসবে না। দেখো তোমরা যতই যাই করো, তোমরা জানো সেমিস্টার 1 সেমিস্টার 3 এখন এমসিকিউ প্যাটার্নে হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো ফর্মুলা বেস্ট, ভালো করে একটু ফর্মুলা মুখস্থ করে নিলাম, হয়তো এমসিকিউ আমরা করে দিতে পারবো, কিন্তু এটা একদমই ভুল ধারণা। সায়েন্স যদি ভালো করে তুমি বুঝতে না পারো, দেখো আজকে তুমি হয়তো বোর্ডে কোনো একটা ফর্মুলা পেয়ে গেলে তুমি হয়তো সেটাকে তুমি অ্যান্সার করে চলে এলে, কিন্তু কম্পিটিটিভ এক্সামে কি করবে? ওই জন্য কোনো কিছু জিনিসকে ভালো করে না বুঝে তোমরা কিন্তু অত সহজে কোনো একটা এমসিকিউ কে দাগ দিয়ে আসা সম্ভব নয়। ওই জন্য আমরা এই চ্যানেলে সমস্ত ডাউট ক্লিয়ার করার মাধ্যমে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব এবং অবভিয়াসলি তোমাদের সাপোর্টটা খুব কাম্য, কেন তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নয়। আমাদের বিভিন্ন স্যাররা রয়েছেন, কেমিস্ট্রি স্যার এবং বায়োলজি স্যার ইতিমধ্যে মানে তোমাদের ভিডিও লঞ্চ করবেন, তো তাদের ভিডিও রেডি সব হয়ে গেছে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এখানে এই চ্যানেলে ভিডিও লঞ্চ করব, কেমন? কিন্তু একটা কথা মাথায় রাখবে যে তোমরা এই চ্যানেলটাকে যদি ফলো করে রাখো, আমি তো বলবো তোমরা মোর বেনিফিট হবে, মোর বেনিফিট। ওকে, তো চলো বেশি কথা বলছি না। আমাকে হয়তো অনেকে চেনো, হয়তো অনেকে দেখেছো, আরো অনেকে হয়তো জানো না। তো এই চ্যানেলের মাধ্যমে আবার আমি ইন্ট্রোডাকশন করছি, কেমন? বা আমার আবার প্রত্যাবর্তন হলো, অর্থাৎ এবার আমি তোমাদেরকে টোটাল ফিজিক্সের সমস্ত ক্লাসের গাইডেন্সটা দেবো, কেমন? তো চলো আজকে আমি তোমাদের জন্য কি রেডি করেছি না, ফার্স্ট সেমিস্টার 3, ফার্স্ট আমি কিন্তু সেমিস্টার 3টা রেডি করেছি। তোমরা বুঝতেই পারছো সেমিস্টার 3 মানে ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার আমরা ধরতে পারি। কেন আমরা এখন জানি ওয়েস্ট বেঙ্গল বোর্ড 4টা সেমিস্টারে ডিভাইড করেছে, 11, 12 এর। তো এটা ক্লাস 12 এর সেমিস্টার 3, আজকেই কিন্তু ফার্স্ট ক্লাস, কেমন? তো ফার্স্ট ক্লাসে আমি কি রেডি করেছি তোমাদের জন্য না, ইলেকট্রিক চার্জ, যেটাকে আমরা বাংলাতে বলবো তড়িৎ আধান। বাংলাতে যদি বলি তড়িৎ আধান। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমরা গাইড করছি মানে এমনটা নয় যে কোনো ইংলিশ মিডিয়াম বোর্ড দেখবে না, এনসিইআরটি সিলেবাস যারা রয়েছে বা আইএসসি সিলেবাস যারা রয়েছে তারা দেখবে না, এটা কিন্তু নয়। কেন? আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিছু কিছু সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, তোমরা হয়তো ভাবছো স্যাররা তো বাংলা মিডিয়ামে পড়াচ্ছেন, হ্যাঁ আমরা দেখে কি করব? একদম চাপ নেওয়ার দরকার নেই। কেন? আমাদের স্লাইডটা বাংলা ইংরেজি দুটোতেই রেডি করা হচ্ছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর যারা বাংলা মিডিয়ামে পড়ছো তোমাদেরও বলবো, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমরা কিন্তু ইংলিশ টার্মগুলো অতি অবশ্যই জানবে, কারণ
যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেতে হলে তোমাকে কিন্তু পরপর বাংলাকে কিন্তু ছাড়তে হবে, এবার ইংলিশের টার্ন তোমাকে নিতে হবে, তাই না? ওই জন্য আমাদের ভিডিওগুলো বেস করে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বেনিফিট হবে এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য তো আরো বেশি বেনিফিট হবে। কেমন? অর্থাৎ একদম ডাউট করার দরকার নেই যে তোমরা বাংলা মিডিয়ামের ভিডিও বলে তোমরা দেখবে না, ইংলিশ মিডিয়ামের ভিডিও হয়তো তোমাদের জন্য করতে হবে, কোনো চাপ নেই, আলাদা করে কোনো ভিডিও করার দরকার নেই। একটা ভিডিওতে তোমরা যদি বেনিফিট না হও তখন আমাকে কমেন্ট ব্যাক করবে। কেমন? চলো, তাহলে ইলেকট্রিক চার্জ তোমরা জানো এটা হচ্ছে ইউনিট 1 এর মধ্যে পড়ছে। ফার্স্ট আমরা ইউনিট 1 এ পড়ছি যে ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ আধান। তো প্রথমে আমি তড়িৎ ক্ষেত্রটা আমি পরে আসছি। ফার্স্ট আমরা আজকে আলোচনা করব যে ইলেকট্রিক চার্জ কি বা ইলেকট্রিক চার্জের যত রকমের কোশ্চেন হয় সেগুলো আমরা আলোচনা করব। কেমন? চলো প্রথম, তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই যে চ্যাপ্টারের নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক্স এর আন্ডারে রয়েছে ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ড। ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ড দ্যাট মিন্স তড়িৎ আধান এবং তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক মানে জানো তড়িৎ, চার্জ মানে আধান, ফিল্ড মানে ক্ষেত্র। বারবার বলছি বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা তোমরা ইংলিশে একটু ভালো করে পড়াশোনা করো, যখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাবে তোমরা তখন কিন্তু তোমাদের যেন এই মিস্টেকগুলো না হয়। কেমন? চলো এবার আমরা, আচ্ছা এটা এখানে লেখা হয়নি, এটা ইউনিট 1 এর মধ্যে পড়ছে, এটা হচ্ছে আমার ইউনিট 1। কেমন? আমরা ইলেকট্রোম্যাগনেটিজম, তোমরা ইলেকট্রিসিটি ক্লাস 10 এ হয়তো কিছুটা পড়েছো, আবার ক্লাস 12 এ ভালো করে পড়বে, এবং ম্যাগনেটিজম তোমরা সেই ক্লাস 10 এ হয়তো অল্প তোমরা পড়েছো, কিন্তু এখানে ম্যাগনেটিজমের উপরে ভাস্ট একটা সিলেবাস রয়েছে। ওকে, সব কিন্তু পড়াবো ধীরে ধীরে। তো প্রথমে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিজমকে দুটো পার্টে ভাগ করতে পারি আমরা। কি কি? না, প্রথমে বলছি ইলেকট্রোস্ট্যাটিক এন্ড ইলেকট্রোডাইনামিক্স বা ডাইনামিক্স বলা হয়। তো ইলেকট্রোস্ট্যাটিক কি? না, ইলেকট্রোস্ট্যাটিক বলতে স্ট্যাটিক কথার অর্থ কি তোমরা কি বুঝো? মানে যে কেউ মানে স্টে করে যাওয়া, মানে স্থগিত হয়ে যাওয়া, স্থগিতাদেশ, তাই না? তোমরা অনেকে শুনেছো বা অনেকে কেউ যারা শোনোনি তারা বলছি যে ইলেকট্রোস্ট্যাটিক মানে যেখানে আধান চলতে পারে না, আধান চলতে পারে না মানে একটা জায়গায় স্টেবল হয়ে আছে, তাই তো? তাকে আমরা কি বলবো? না, চার্জ এট রেস্ট। আমরা লিখে রেখেছি, দেখো, চার্জ এট রেস্ট, যেখানে আধান চলাচল করতে পারে না তাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক। এই ইলেকট্রোস্ট্যাটিক্স এর আন্ডারে কি কি পড়বো আমরা? ফার্স্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে যেটা আমরা চ্যাপ্টারের নাম বুঝতেই পারছো যে তড়িৎ ক্ষেত্র। পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল মিন্স না তড়িৎ বিভব। তোমরা কিন্তু ক্লাস 10 এ একটু জেনে এসছো, এখানে অনেক ফাস্ট করে জানবে, ঠিক আছে? চাপ নেওয়ার দরকার নেই। নেক্সট চার্জ এন্ড ক্যাপাসিটর। কিন্তু ক্যাপাসিটরটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন জিনিস এবং মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট একদম বলছি, তোমরা একবার পড়লেই তোমরা বুঝতে পারবে, একটা মার্কস যেন এখান থেকে না যায়, ঠিক আছে? ওই রকম করেই তোমাদেরকে স্টাডি করা হবে। আর ইলেকট্রিক চার্জ তো আমরা আজকে আলোচনা করছি, ঠিক আছে? আর ইলেকট্রিক ফিল্ড আমরা নেক্সট ভিডিওতে আসছি, তারপরে পোটেনশিয়াল, ক্যাপাসিটর ধীরে ধীরে আমরা যাব, ঠিক আছে? তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমরা এই তিনটা জিনিস পড়বো। আবার বলছি ইলেকট্রোডাইনামিক্স মানে যেখানে চার্জ কিন্তু চলাচল করতে পারে, বা তোমরা ক্লাস 10 এ দেখেছো ওহমের সূত্র, তাই না? একটা ইলেকট্রন দৌড়ে যাচ্ছে মানে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাই না? যেটাকে আমরা বলছি বাংলাতে প্রবাহী তড়িৎ। তার আন্ডারে কে কি পড়ছে? ইলেকট্রিক কারেন্ট। ওকে, এটা হবে না, ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ, কারেন্ট মানে প্রবাহ মাত্রা, তাই না? ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম মিন্স, ম্যাগনেটিজম বলতে চৌম্বকত্ব, মানে তোমরা চুম্বকের সম্বন্ধে কিছু একটু জেনে এসছো ক্লাস 10 এ, কিন্তু এখানে ম্যাগনেটিজম অনেক বড় চ্যাপ্টার এবং অনেক কিছু ইন্টারেস্টিং। ওকে, বেশ, চলো ম্যাগনেটিজম তোমরা জানবে ইলেকট্রোডাইনামিক্স এ। এবং এরপর দেখো ইএমআই। ইএমআই বলতে তোমরা এস্টিমেট মান্থলি ইনস্টলমেন্ট নয়, কিন্তু মানে তোমরা যে মান্থলি ইনস্টলমেন্ট দাও তার নয়। যারা বাইক কেনে, মোবাইল কেনে, তাই তো, হয়তো এট এ টাইম তাদের কাছে পয়সা থাকে না, তো তারা কিন্তু মান্থলি যে ইনস্টলমেন্টটা দেয় ওটা নয়। ইএমআই মিন্স ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন।
ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটাকে আমরা বলবো তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ ইন্ডাকশন, ইন্ডাকশন মানে আবেশ, তাই না? যেগুলো অনেক ডিটেইলসে আলোচনা করব, চাপ নেওয়ার দরকার নেই। এন্ড এসি মানে এয়ার কন্ডিশন নয় কিন্তু, অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট তোমরা জানো ডিসি এবং এসি কারেন্ট দু প্রকার, ডিসি এবং এসি। ডিসি বলতে পড়াবো আমরা, যখন এসি তে যাব তখন পড়াবো, এখন বেকার বলে লাভ নেই, তোমরা বুঝতেও পারবে না, কেমন? তো এসিটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, মানে কারেন্ট একবার এই পথ দিয়ে, একবার এই পথ দিয়ে, একবার এই পথ দিয়ে, একবার এই পথ। কিন্তু ডাইরেক্ট কারেন্ট মিন্স একটা ওয়েতে, তাই না? মানে একটা নির্দিষ্ট ডাইরেকশনে সে কিন্তু যাবে, ডাইরেকশন চেঞ্জ হবে না। ফ্ল্যাকচুয়েট হতে পারে, ফ্ল্যাকচুয়েট হতে পারে, বাট সে ডাইরেকশন চেঞ্জ করবে না, তাই তো? চলো, তো আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো আমরা করব। তো আজকে আমাদের মেইন টপিক যেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। ওকে, ইলেকট্রিক চার্জ। তো চলো কি পড়বো আমরা? বলা হচ্ছে যে চার্জ বা আধান কি। ফার্স্ট, চার্জ বা আধান কি? দেখো, প্রথম কথা, আমরা চার্জের কথা শুনেছি কোত্থেকে? চার্জটা আমরা শুনেছি কোত্থেকে? না, আমরা প্রত্যেকেই জানি, ক্লাস 9 থেকে পড়ে আসছি, অথবা ক্লাস 11 এ তোমরা কেমিস্ট্রিতে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো এবং ইন ডিটেইলসে পড়েছো। আমাদের 12 এও রয়েছে অ্যাটমিক স্ট্রাকচার, কিন্তু তোমাদের সেমিস্টার পরে থাকবে। তো সেমিস্টার পরে আমরাও পড়াবো, কিন্তু তোমরা ইন ডিটেইলস পড়েছো, আরো ভালো করে পড়েছো কিন্তু ক্লাস 11। তো 11 এ কেমিস্ট্রিতে তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ার পরে তোমরা সেখান থেকে জানতে পেরেছো যে একটা অ্যাটম কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকেল নয়, মূল বিন্দু নয়, সরি মূল কণা নয়। অ্যাটমকেও আমরা ডিভাইড করতে পারি ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে। এই ইলেকট্রন মানে নেগেটিভলি চার্জ, প্রোটন মানে পজিটিভলি চার্জ, তাই তো? আর নিউট্রন মানে নিউট্রাল, তার কোনো চার্জ নেই। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে অ্যাটম আছে, আর অ্যাটম থাকা মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। ওকে, এখানে আমরা করবোটা কি, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সেটা তো আধান বললাম বা আধান বুঝলাম, কিন্তু এই আধানের ডেফিনেশন কি বা আধানের প্রপার্টি কি হতে পারে? না, দেখো, আধান হচ্ছে একটা বস্তুর মধ্যে একটা ইন্ট্রিনজিক প্রপার্টি, যেটাকে আমরা বলছি স্বতন্ত্র। মানে যেরকম একটা বস্তুর ভর থাকতে পারে, ভর মানে যেরকম একটা ফান্ডামেন্টাল আমরা বলি, ফান্ডামেন্টাল ইউনিট বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যাকে আমরা বলি, বা মূল রাশি, তার মধ্যে যেরকম মাস, লেন্থ, টাইম পড়ে না, মানে কি ভর, দৈর্ঘ্য এবং সময়, সেরকম চার্জও পড়ে একটা ইন্ট্রিনজিক প্রপার্টি, মানে তার স্বতন্ত্র ধর্ম। একটা কণার আধানও একটা স্বতন্ত্র ধর্ম, সে আহিত হতে পারে। কেন? তার মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, তার মানে সে চার্জ, হ্যাঁ কি না? এবার সেটা পজিটিভলি চার্জ হবে না নেগেটিভলি চার্জ হবে না কি হবে সেটা আমরা পরে আসছি। তাহলে এই চার্জকে আমরা সিম্বলাইজ করব কি করে? না হয় ক্যাপিটাল কিউ দেব, না হলে স্মল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করব। ক্যাপিটাল কিউ অথবা স্মল কিউ, আমরা সিম্বলটাকে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ দ্বারা রিপ্রেজেন্ট করব সব সময়। ইউনিটটা আমি পরে আসি, ইউনিটটা আমি ডিটেইলসে করাচ্ছি। ইউনিটটাকে আমরা কুলম্ব দিয়ে রিপ্রেজেন্ট করব। আর কোয়ান্টিটি কি? চার্জটা কি কোয়ান্টিটি, মানে তার রাশি কি? না, এটা একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়, কিন্তু এটি একটি কি রাশি? না, স্কেলার রাশি, তাই না? এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এবার চার্জ ক রকমের হতে পারে? না, ধনাত্মক চার্জ হতে পারে, আবার ঋণাত্মক চার্জ হতে পারে। কি কি? না, পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জটাকে আমরা বলবো ধনাত্মক চার্জ, এবং নেগেটিভ চার্জটাকে আমরা কি বলবো? ঋণাত্মক চার্জ। ওকে, আধান, ঋণাত্মক আধান। তাহলে ধনাত্মক আধান, ঋণাত্মক আধান হবে কি করে? আমরা তো জানি একটা বডি নিউট্রাল, তাই তো? যে কোনো একটা বডি, সাপোজ এই বডিতে আমি বলে দিলাম যে ইলেকট্রন নাম্বার যতগুলো থাকে, এই ইলেকট্রন নাম্বার এবং প্রোটন নাম্বার দুটো তো সেম, থাকে না? তাহলে ইলেকট্রন নেগেটিভলি চার্জ এবং ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সেম হয়, আমরা জানি। তাহলে 10টা ইলেকট্রন থাকলে 10টা প্রোটন থাকছে, তারা একে অপরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে এর আহিত হবে কি করে? একটা বস্তু নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, তাই তো? বাট কক্ষপথে কে থাকে? ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন যখন অ্যাটমকে এক্সাইটেড করা হয়, অথবা কখনো ঘর্ষণ করা হয়,
অথবা আমরা এখানে পড়াবো যে চার্জ কি করে, মানে চার্জ মেকিং কি করে, মানে চার্জকে বা চার্জ বডি তৈরি করবো কি করে, আমরা পড়াবো পরে। বাট এখানে আমরা বলছি যখন কোন রকম তাদের মধ্যে এক্সাইটমেন্ট হয় না, তখন আউটার মোস্ট সেল থেকে, মানে সর্ববহিঃস্থ কক্ষপথ থেকে, সাপোজ এইটা হচ্ছে আমার মানে তোমার নিউক্লিয়াস, যেখানে প্রোটন প্লাস নিউট্রন আছে, আর এইটা হচ্ছে আমরা কক্ষপথ, তাই তো? এই কক্ষপথে ইলেকট্রন আছে, এই কক্ষপথে কি আছে না ইলেকট্রন আছে। এটা নিউক্লিয়াসের সঙ্গে তাহলে ইলেকট্রন কি বাউন্ডেড, হ্যাঁ কি না? তাহলে একটা বন্ধন শক্তিতে আবদ্ধ আছে। তাহলে এই বন্ধন শক্তি যখন ব্রেক করে যাবে তাহলে ইলেকট্রন ফ্রি হয়ে যাবে না? তাহলে বলো একটা বডি থেকে যদি ইলেকট্রন পালিয়ে যায়, তার মানে আমি তোমাকে বলছি একটা বডিতে 10টা প্রোটন ছিল, 10টা ইলেকট্রন ছিল, ওই জন্য সে নিউট্রাল ছিল। কিন্তু এখানে আমরা বলছি যে ইলেকট্রন সংখ্যা কমে গেল, মানে সাপোজ বলছি 5টা ইলেকট্রন পালিয়ে গেল বা 2টো ইলেকট্রন পালিয়ে গেল, ধর 2টো ইলেকট্রন বডি থেকে কোন রকম এক্সাইটমেন্ট করা হলে এই যে বাইন্ডিং এনার্জিটা, এই বাইন্ডিং এনার্জিটা ব্রেক করে গেল, মানে কি এই বাইন্ডিং এনার্জি ব্রেক করার ফলে ইলেকট্রনটা কি হয়ে গেল, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন হয়ে গেল। সাপোজ এখানে হয়ে গেল 8টা ইলেকট্রন হয়ে গেল, এখানে 10টা প্রোটন আছে, কিন্তু মাথায় রাখবে 10টা প্রোটন 8টা ইলেকট্রন, 8টা প্রোটন 8টা ইলেকট্রনকে গিলে নিল, মানে তারা কম্প্রোমাইজ করে নিল। দুটো প্রোটন পড়ে আছে, তাহলে বলো দেখি বডিটা পজিটিভলি চার্জ হবে না নেগেটিভলি চার্জ হবে? তাড়াতাড়ি ভিডিওটাকে পজ করো, বলে ফেলো কি হবে, পজিটিভলি চার্জ হবে। কেন? 8টা ইলেকট্রনটাকে 8টা প্রোটন তো গিলে নিল, বাকি তার কাছে পড়ে আছে আরো অবশিষ্ট দুটো প্রোটন পড়ে আছে, অবশিষ্ট দুটো প্রোটন পড়ে আছে। তাহলে দুটো প্রোটন পড়ে থাকা মানে সেটা ধনাত্মক আধান দেখাবে, তাই তো? তাহলে সে ধনাত্মক ধর্মী হবে। এবার উল্টো কেস, উল্টো কেস বলতে তুমি বলবে যে স্যার প্রোটন পালিয়ে যাবে, যদি প্রোটন পালিয়ে যায় তাহলে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাবে, তার মানে বস্তুটা ঋণাত্মক চার্জ। না বাবা, এটা হবে না। কেন? প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াসে যদি প্রোটন থাকে, নিউক্লিয়াস কি মুভ করবে নাকি একটা বডি? নিউক্লিয়াস তো মুভ করতে পারে না। এমনি মুভ করবে কি না, ফ্রি ইলেকট্রন মুভ করবে, তাই তো? তার মানে প্রোটন মুভ করবে না। কিন্তু যদি অন্য কোনো বডির সংস্পর্শে থেকে, অন্য কোনো বডি থেকে ইলেকট্রন যদি কক্ষপথে চলে আসে, অন্য কোনো বডি তার পাশে ছিল, সেখান থেকে ইলেকট্রন কি করছে, চলে এলো। তার মানে বলো তো, আমার আগে সাপোজ 10টা প্রোটন ছিল, 10টা ইলেকট্রন ছিল, এবার হলো কত না, সাপোজ দুটো ইলেকট্রন লোকের কাছে, মানে লোকের কাছ থেকে চলে এসেছে এই কক্ষপথে। তার মানে এখন ইলেকট্রন নাম্বার কত হয়ে গেল, 12টা ইলেকট্রন হলো না? প্রোটন কত আছে, 10টা, কিন্তু প্রোটন আছে তখন। তার মানে কি হবে বাবা, 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে গিলে নিল, দুটো অবশিষ্ট ইলেকট্রন পড়ে আছে না? তাহলে ওই দুটো ইলেকট্রন কি দেখাবে তাকে, ধনাত্মক ধর্মী, সরি ঋণাত্মক ধর্মী আধান দেখাবে। তার মানে বডিটা তখন কি ধরবো না, নেগেটিভলি চার্জ, মানে ঋণাত্মক ধর্মী হবে, হ্যাঁ কি না? তাহলে আধান দু প্রকার, ধনাত্মক আধান, ঋণাত্মক আধান। তবে দুটো ক্ষেত্রেই ইলেকট্রন যখন গ্রহণ করছে তখন কি হবে না, তখন ঋণাত্মক আধান হবে। ইলেকট্রন যখন বর্জন করে দিচ্ছে তখন সে কি হবে না, ধনাত্মক আধান। ক্লিয়ার? চলো এরপরে আসছি, চার্জ অলওয়েজ কামস উইথ মাস। যেমন আমরা বলে দিচ্ছি এখানে আধানের ভর থাকবে, কিন্তু ভরের আধান থাকতে পারে আবার নাও থাকতে পারে। মানে কি বললাম, যে কোনো আয়িত বস্তু তো ভর থাকবে। কেন? পৃথিবীতে মাসলেস পার্টিকেল নেই। যদি তোমরা একটু হায়ার লেভেলে যাও তখন আমরা বলতে পারি ফোটন, পার্টিকেল টার্টিকেল আসবো, যখন আমরা মডার্ন ফিজিক্সে পড়াবো তখন আমরা কিন্তু বলবো। তা আপাতত তোমাদের নলেজে এখন মাসলেস পার্টিকেল বলে হয় না। যে বস্তুর আধান আছে তার ভর অবশ্যই থাকবে, নো ডাউট, কেন ভর ছাড়া পার্টিকেল হবে না। কিন্তু প্রত্যেকটা বস্তু আহিত হতে হবে এমন কোনো কথা নেই, প্রত্যেকটা বস্তু আহিত হতে হবে এমন কোনো কথা নেই। তাই বলতে পারি প্রত্যেক আধানের ভর থাকবে, বাট প্রত্যেক ভরের যে আধান থাকবে এমন কোনো কথা নেই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে এখানে তোমাদের জন্য একটা বেসিক ডিফারেন্স আমরা কিন্তু এখানে রেডি করা হয়েছে।
কি না চার্জ এবং মাসের মধ্যে একটা পার্থক্য। কি না চার্জ ধনাত্মক ধর্মী এবং ঋণাত্মক ধর্মী বোধ হতে পারে, দুটোই হতে পারে। আবার মাস অলওয়েজ পজিটিভ, মাস কিন্তু অলওয়েজ পজিটিভ, মাস কখনো ঋণাত্মক হয় না। তোমরা কোনোদিন শুনবে না যে মাসটা নেগেটিভ হয়ে গেছে, ভরটা ঋণাত্মক হয়ে গেছে, কোনোদিন শুনতে পাবে না। 2 নম্বর বলছি চার্জ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। কোন একটা চার্জ বডিকে মুভ করিয়ে দিলাম, মানে তাকে ভি ভেলোসিটিতে ছুড়ে দিলাম, তখন তার কিন্তু চার্জের কোনো পরিবর্তন হবে না। মানে কোনো একটা আহিত বস্তু, সাপোজ এটা ধরে নাও আমার পেনটা একটা চার্জ বডি, এই চার্জ বডিকে আমরা ভি বেগে ছুড়ে দিলাম, ঠিক আছে, কিন্তু কখনো চার্জের মান পরিবর্তন হবে না। বাট বডিকে যদি আমরা ভি স্পিডে ছুড়ে দিই, তাহলে তোমরা জানো আইনস্টাইনের রিলেটিভিটি থিওরিতে তোমরা বলতে পারবে, বা তোমরা হয়তো ক্লাস 11 এ একটু শুনেছো, যদি না শুনে থাকো আমরা এখানে পড়াবো, যখন মডার্ন ফিজিক্সে যাব তখন কিন্তু আমরা পড়াবো। তো আইনস্টাইনের রিলেটিভিটি ফর্মুলাতে রয়েছে মাসটা কিন্তু ভেলোসিটি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ভেলোসিটি কিন্তু ডিপেন্ডেন্ট, ক্লিয়ার? তাহলে যার ভেলোসিটি বেশি হবে মাস অ্যাডিশন ফর্মুলা, তার ভর বেশি হবে, ঠিক আছে, এই রিলেশনের মাধ্যমে, যেটাকে আমরা বলছি m ইকুয়াল, এটা হচ্ছে রেস্ট মাস, সরি m নট হচ্ছে রেস্ট মাস, এটা হচ্ছে v ভেলোসিটিতে তার ভর, v বেগে কণাটির ভর সমান m ইকুয়াল টু m নট হচ্ছে স্থির ভর, এটাকে বলছি আমরা রেস্ট মাস বা স্থির ভর, হয়েছে? এরপরে √1 - v²/c², ভিটা হচ্ছে পার্টিকেলকে যে বেগে ছুঁড়ে দিয়েছি, এই পার্টিকেলটাকে সাপোজ আমি v বেগে ছুঁড়ে দিয়েছি, তাহলে পার্টিকেলটা বেগ হচ্ছে v, আর c তো জানো তোমরা শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান কত 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাই না? আমরা প্রত্যেকেই জানি আলোর বেগ কিন্তু অনেক বেশি, ঠিক আছে? তো যাই হোক এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব যখন মডার্ন ফিজিক্স পড়াবো, ঠিক আছে? তাহলে মাস এবং চার্জের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স তোমরা বুঝতে পারবে। নেক্সট কি করব এবার? ওহো, আরেকটা জিনিস আমরা পড়াবো বলেছিলাম যে চার্জের ইউনিটটা ভালো করে পড়াবো বলেছিলাম। তো চার্জের ইউনিট চলে আসো, ইউনিট অফ চার্জ, চার্জের একক কি, তাই তো, আধানের একক। আচ্ছা একক মানে আমরা জানি প্রত্যেকেই যে সিজিএস একক আর এসআই একক আমরা প্রত্যেকেই জানি। তো সিজিএস একক কি না, প্রথমে চলে এসো এসআই এককে আমরা বলছি, আধান কে আমরা কুলম্ব, কুলম্ব বা ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে আধানের এসআই এককে আমরা বলছি কুলম্ব। কুলম্ব জানো একটা সায়েন্টিস্টের নাম, তোমরা ক্লাস 10 এ পড়েছো প্রবাহিতলীতে, এবং এটাতে আমরা ইলেকট্রিক ফিল্ড যখন পড়ব সেটা ফার্স্ট পড়ব। এবং সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব অর ইএসইউ, মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, কেমন? বেশ, এবার এই দুটোর মধ্যে আমরা রিলেশন করতে চাইছি, যে কুলম্ব বড় হবে না স্ট্যাট কুলম্ব বড় হবে না কি হবে, সেটা কিন্তু আমরা জানতে চাইছি, কেমন? তো চলো কি হয় অ্যাকচুয়াল না, এদের মধ্যে যদি রিলেশন করি আমরা লিখব না 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব। কি বললাম? যে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, অথবা আমরা বলতে পারি or ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, কেমন? তাহলে এই রিলেশনটা তোমরা খুব ভালো করে করে রাখবে, কেন? এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ তে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে দিয়ে দিবে, 3 × 10⁸ করে দিবে, অথবা 9 × 10⁻³ করে দিবে, এরকম বিভিন্ন রকম তোমাকে পাজল করাবে, কিন্তু এই ডাটাটা তোমাকে মনে রাখতে হবে, কেমন? বা বিশেষ করে যখন ম্যাথ করতে যাবে না, যখন নিউমেরিক্যাল করতে যাবে, তখন প্রচুর কাজে আসে, ওকে? তাহলে আমরা আধানের একক কি কুলম্ব এবং স্ট্যাট কুলম্ব অথবা ইএসইউ, তো তাদের মধ্যে রিলেশন জানলাম। এরপরে আমরা জানবো একটা নতুন কোয়ান্টিটি যখন আমরা পেয়ে যাব, তখন কিন্তু তার আধার কার্ড জানতে হবে। আধার কার্ডে কি যা থাকে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তাই তো?
বয়স কত, কোথেকে এসেছে, তার লোকেশন বা রেসিডেন্সিয়াল সবকিছু আমরা কিন্তু ডিটেইলসে জানবো। একই রকম আধানকেও যখন আমরা জানতে পারলাম তার সমস্ত ডিটেইলস বের করছি। এবার চলো এরপরে চলে এসো মাত্রা বা ডাইমেনশন। ডাইমেনশন বা মাত্রা, তাহলে মাত্রা কি হবে? শোনো, মাত্রা জানার আগে আমাকে একটু জানতে হবে যে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে। মানে তোমরা ক্লাস 10 এ পড়েছো যে তড়িৎ প্রবাহ মাত্রা, দ্যাট মিন্স কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। কি জানি না, কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যত পরিমাণ আধান অতিবাহিত হয়, সাপোজ ইলেকট্রন প্রবাহিত হয় তো কোন একটা পরিবাহী থ্রু দিয়ে, তাহলে যত পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হবে, দ্যাট মিন্স আমরা ধরে নিচ্ছি যে I সমান, তাহলে কি বলতে পারি যে I ইকুয়াল টু কিউ বাই টি। কেন আমরা স্মল কিউ ধরলাম? কেন আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে চার্জকে আমরা হয় ক্যাপিটাল কিউ না হয় স্মল কিউ ধরবো। তাহলে I ইকুয়াল টু আমাদের হলো কথা কিউ বাই টি, I সমান কিউ বাই টি। দ্যাট মিন্স আমরা কিউ ইকুয়াল টু কি লিখতে পারি? I ইনটু টি। তাহলে মাত্রাতে কি লিখবো না, I এর মাত্রাকে ক্যাপিটাল I, আবার টি এর মাত্রাকে টি, তার মানে I টি লিখতে পারি। আবার যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো, তোমাদের মানে অনেক বইতে তোমরা দেখতে পাবে I কে না লিখে ক্যাপিটাল A দিয়ে রিপ্রেজেন্ট করছি, A টি। A মিন্স অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে কারেন্টের একক আমরা জানি অ্যাম্পিয়ার, একদম বাচ্চাবেলা থেকে জানি আমরা। সেই সেন্সে আমরা কিন্তু এখানে A লিখি, A ইনটু টি। ওকে, তাহলে একক ডাইমেনশন একদম ভুলবে না, খুব ইম্পর্টেন্ট, বারে বারে বলছি খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট, এবার বলবো কনজারভেশন অফ চার্জ। কি বলবো না, কনজারভেশন অফ চার্জ, আধানের সংরক্ষণ। আচ্ছা, আমরা পৃথিবীতে অনেক রকমের সংরক্ষণ জেনেছি আপাতত। কি কি? ভর সংরক্ষিত থাকে, কেন আমরা জানি মহাবিশ্বে মোট ভর স্থির, ভরের কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না। আবার কি জেনেছি যে শক্তি সর্বদা সংরক্ষণ থাকে। কি হয়? শক্তি এক রূপ থেকে বরং অন্য রূপে রূপান্তরিত হয়, বাট মোট শক্তি ইউনিভার্সে বা মহাবিশ্বে মোট শক্তি স্থির। ঠিক একই রকম ক্লাস 12 এ আমরা জানবো আধানও সংরক্ষিত থাকে, আধানেরও কনজারভেশন থাকে বা সংরক্ষিত থাকে আধান। কেন বা কি করে? না, এটা তো বললাম না, ভর এবং শক্তির মতো একটা ইন্ট্রিনজিক প্রপার্টি বা স্বতন্ত্র রাশি একটা বা ধর্ম। তো তার জন্য আমরা বলছি যে আধানও সংরক্ষণ থাকে। যেমন আমরা যদি বলি কোন বিচ্ছিন্ন বস্তু সংস্থানের আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকে, দ্যাট মিন্স টোটাল চার্জ অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই তো? যেমন একটা এক্সাম্পল দিই তোমাদের। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি তাহলে কি হচ্ছে না, সাপোজ তুমি ধরে নাও দুটো বডি, এর একটা আধান আছে Q1, এর একটা আধান আছে Q2। এই দুটো বডিকে সংঘর্ষ করালে, তাদের মধ্যে ধাক্কা ধাক্কি করানো হলো, এই দুটো বডি তাহলে কি হয়ে গেল, এইখানে মানে সংঘর্ষ করলে। তো সংঘর্ষ করার পরে কি হবে না, আবার দুটো স্বাভাবিক কথা, তারা দুটো বিচ্ছিন্ন হচ্ছে, তো সংঘর্ষ করার পর তারা বিচ্ছিন্ন হবে। ধরে নিচ্ছি তখন তাদের মধ্যে আধান কত না Q1 প্রাইম এন্ড Q2 প্রাইম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি না কলিশন বা সংঘর্ষ। এটা হচ্ছে সংঘর্ষ, এটা হচ্ছে আগে বিফোর কলিশন, আর এটা হচ্ছে আফটার মানে পরে, সংঘর্ষের পরে এটা, তাই তো? তাহলে আমরা এখানে কি বলবো, কনজারভেশন অফ চার্জে আমরা বলবো কি যে আফটার কলিশন এন্ড বিফোর কলিশন টোটাল চার্জ ইজ কনজার্ভ। এবং এই টোটাল সিস্টেমটাকে কেমন রাখতে হবে, আইসোলেটেড রাখতে হবে, মানে তাকে আবদ্ধ ভাবে রাখতে হবে, মানে বাইরের কোনো আধানের যেন এখানে উপস্থিত না থাকে, কোনো যেন বাইরের আধান এখানে প্রেজেন্ট না থাকে, তাহলে কিন্তু আর আধানের সংরক্ষণ থাকবে না, মানে বাইরে থেকে কোনো রকম সিস্টেমটাকে হ্যাম্পার করা যাবে, ডিস্টার্ব করা যাবে। ওকে, চলো তার মানে আমরা কি বলতে পারি কনজারভেশনে, বলছে সংঘর্ষের আগে মোট আধান, তার মানে Q1 প্লাস Q2 লিখতে পারি, ইকুয়াল টু হবে কত
না q1 প্রাইম প্লাস q2 প্রাইম। তাহলে সংঘর্ষের আগে মোট আধান হয়ে গেল, আবার ইকুয়াল টু বলতে পারি সংঘর্ষের পরে মোট আধান। দেখো একে অপরকে হস্তান্তর করতে পারে কিন্তু, বাট একে অপরকে হস্তান্তর করলেও মোট আধানের কোনো পরিবর্তন হবে না। এবার একটা ম্যাথ করে দেখাই তোমাদের, চলো। তাহলে ম্যাথ কি বলছে, না একটা প্রবলেম বলছে, সাপোজ দুটো বডি আছে তোমার কাছে, একটা বডিতে আধান ধরে নাও 10 মাইক্রোকুলম এন্ড অ্যানাদার একটা বডি, তার আধান হচ্ছে 10 মাইক্রোকুলম। এবার এই দুটোকে কলিশন করার পর তাদেরকে বিচ্ছেদ করিয়ে দিলেন, কলিশন করার পর তাদেরকে বিচ্ছেদ করিয়ে দিলেন, দিয়ে বলা হচ্ছে একটার আধান হয়েছে কত, সাপোজ 4 মাইক্রোকুলম। তাহলে একটার আধান হয়েছে তাহলে কত, 4 মাইক্রোকুলম। আর একটার আধান কত, এইটা তোমাকে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে, এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? একদম ইজি, চলো একদম ফর্মুলা বসাবো। কি ফর্মুলা দেখো, তাহলে 10 মাইক্রোকুলম প্লাস 10 মাইক্রোকুলম, দেখো মানে এটা হচ্ছে কি বিফোর কলিশন, সংঘর্ষের আগে 10 মাইক্রোকুলম ইকুয়াল টু হবে কত না 4 মাইক্রোকুলম প্লাস জানি না কিউ ধরে নিচ্ছি আমি, বলা জানি না, ওই জন্য এটাকে আমরা ধরে নিচ্ছি কিউ। একদম পাতি যোগ করবে, উত্তর লিখবে, যোগ বিয়োগ করলে উত্তর হবে কি হবে। দেখো এদিকে হচ্ছে 20 মাইক্রোকুলম, এদিকে হচ্ছে 4 মাইক্রোকুলম, 4 মাইক্রোকুলমটা বাদ যাবে, তার মানে 20 থেকে 4 গেলে কত হবে না, তার মানে 16 হবে। তাহলে 16 মাইক্রোকুলম, তাহলে অ্যানসার কত হবে বাবা, 60 মাইক্রোকুলম, তাই না? তাহলে একদম ইজি, এগুলো দিয়ে যদি এমসিকিউ আসে তুড়ি মেরে অঙ্ক করবে, ঠিক আছে? একদম সময় লাগবে না, ক্লিয়ার? তো এগুলো হয়তো অত সহজ হয়তো দেবে না, আবার না দেওয়ারও কিছু নেই, ঠিক আছে? তো এগুলো আমরা ছোটখাটো জিনিসকে বুঝে বুঝে কিন্তু যাবো। হয়তো মনে করবে যে স্যার ভিডিওটা লেন্থি হচ্ছে, তো আমরা এতক্ষণ ধরে দেখবো কেন? বাবা একটা জিনিস মাথায় রাখবে, যে জিনিসে টাইম দেবে তুমি কিন্তু ওই সাবজেক্টে বেশি প্রফেশনাল হবে, তাই না? তুমি যদি যে কোনো জিনিসে টাইম স্পেন্ড করো তো সেখান থেকে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে। এবার তোমাকে যদি তড়িঘড়ি করে বলে দিয়ে, মানে আমি যদি বলে দিয়ে চলে গেলাম, তোমার কনসেপ্ট অর্ধেক ক্লিয়ার হলো না, লাভ কিছু হবে না, বেকার তোমাকে আবার সেই ম্যাথে ভুল করবে। তো ইতিমধ্যে শুরু হয়েছে সেমিস্টার 3, ধীরে ধীরে ভালো করে পড়বে কিন্তু, না হলে সিস্টেমেটিক ভাবে তুমি যদি না যাও তাহলে কিন্তু তুমি চাপে পড়ে যাবে। ওকে, চলো।